ও গণিতাই দা, কোথায় চললে গো? কোথায় আর যাবো, এই তো বাজার থেকে বাড়ি ফিরছি। তোমার হাতে ওটা কি গো, কোদাল নাকি? হ্যাঁ রে, পাশের দোকান থেকে কিনে আনলাম। কেনা জিনিস কি আর বানানো জিনিসের মতো অত মজবুত হয় গো? তা তো ঠিক, কিন্তু তোর কাছে বানাতে গেলে তো কমপক্ষে 2 দিন সময় লাগবে। যে সময় লাগবে কোদাল বানাতে, সে সময় বাপু কাজ করলে জমির কাজই শেষ হয়ে যাবে। এক সময় আমার হাতের তৈরি ছুরি দা বটি কি সুন্দর দেখাতো। লোকজন বলতো কৈলাসের হাতে বানানো জিনিসে প্রাণ আছে। কিন্তু আজ দেখো, মেশিনের যুগে আমার আর তেমন কাজের কদরটাই নেই। হ্যাঁ রে কৈলাস, কালের নিয়মে হাতের কাজ কমে গেছে। এখন তো সবাই মেশিনের তৈরি জিনিস কেনে। হ্যাঁ গো নিতাইদা, দিন দিন কাজ কমেছে আর সংসারের অভাবটাও বেড়েছে। এই কাজ ছেড়ে এখন অন্য কাজ ধর, এমন ভাবে আর চলবি কিভাবে? ঠিকই বলেছ, দেখি কি করা যায়। আমি চললাম যে, আমার আবার মাঠে কাজ আছে। না না, এখানে বসে আর কি করব, আমিও বাড়ির দিকে যাব। কৈলাস ছিল এক দক্ষ কামার। আশেপাশে 4 গ্রামে তার কাজের সুনাম ছিল। কিন্তু সময় বদলালো, মেশিন এসে হাতের তৈরি জিনিসপত্রের কদর কমে গেল। কৈলাসের সংসারে অভাব দেখা দিল। কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? কাজ তো নেই, বসে থেকে আর কি করব বলো। আগে লোকে আমার তৈরি জিনিস কিনতো, আর এখন সবাই মেশিনের জিনিসে মজে গিয়েছে। ও তুমি চিন্তা করো না, কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কৈলাসের ছোট্ট ঘর, এক কোণে পুরনো লোহার হাঁপুড়, হাতুড়ি আর ছাই মিশে থাকা কামারের সরঞ্জামগুলো পড়ে আছে। ঘরের একপাশে বসে আছে কৈলাস ও কল্যাণী। কৈলাসের চোখে মুখে অভাবের ছাপ। এই রোজ রোজ এসব খেয়ে কি আর দিন চলে? তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারছি না, কি যে কপাল আমার। ওভাবে বলো না, কপালের কি দোষ? মানুষ যদি ভালো জিনিসের কদর না বুঝে তাহলে কি আর করার বলো? আমি জানি তুমি মুখে বলো না, কিন্তু অভাবের ভার তোমার কাঁধেও কিছুটা পড়েছে। আমি ঠিকই সংসার সামলে নেব, তুমি কোনো চিন্তা করো না। দিন দিন তো আমাদের সংসারে এখন ঠিকমতো হাঁড়ি চড়ানোই দায় হয়ে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি, তবুও কোনো কাজ হচ্ছে না। আজ নিতাইদা বলল কামারের কাজের দিন প্রায় শেষ, এখন সব ফ্যাক্টরির জিনিস চলে। তুমি বরং অন্য কাজের খোঁজ করো, দেখো কোনো কাজ পাও কিনা। হ্যাঁ, কাল একবার দেখি কোনো কাজ পাই কিনা। নিতাইদাও তাই বলল। পরের দিন কৈলাস কাজের খোঁজে বের হলো। গ্রামের মোড়ল সাহেব সবাইকে কাজ দিলেন। কৈলাস কাজের খোঁজে মোড়লের কাছে গেল। ইরে কৈলাস, আজ এত সকাল সকাল তুই এখানে যে? একটা কাজের খুব দরকার মোড়ল সাহেব। কামারের কাজে এখন ভীষণ মন্দা যাচ্ছে, সারাদিন বসে থেকেও 1 পয়সার রোজগারই হয় না। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু এখন তো কাজের বাজারও মন্দা, কাজকর্ম একদম নেই বললেই চলে। যখন কাজ মিলবে তখন তোকে বলবো গিয়ে। আচ্ছা মোড়ল মশাই, আমি তাহলে আসি। কাজ না পেয়ে কৈলাস বাড়ি ফিরছিল। মেঠো পথ ধরে আসার সময় কৈলাসের সাথে দেখাই হলো নিতাইদার সাথে। নিতাইদা তার জমিতে কাজ করছিল। কি রে কৈলাস, কোথায় যাচ্ছিস? কোথাও না নিতাইদা, মোড়ল সাহেবের কাছে কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু ওখানেও নাকি কোনো কাজ নেই। হ্যাঁ রে, এখন তো মৌসুমের শেষ, কাজও সব শেষ। নিজের একটা জমি থাকলে ফসল উঠিয়ে বিক্রি করতে পারতে। নিতাইদার সাথে কথা বলে কৈলাস বাড়ি ফিরল। কৈলাসকে দেখে কল্যাণী বুঝতে পারল আজ কোনো কাজের ব্যবস্থা হয়নি। তুমি কোনো চিন্তাই করো না, কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা ঠিকই হবে। কারো কাছেই কোনো কাজ নেই, তাহলে নিজেরাই বোধহয় কিছু একটা শুরু করতে হবে। আজ নিতাইদার সঙ্গে দেখা হয়েছিল, বলল জমি থাকলে এখন ফসল উঠিয়ে বিক্রি করতে পারতাম, নিজের ঘরেও খাবার আসতো। ভাবছি এবার একটা বর্গা জমি নিয়ে চাষাবাদ শুরু করব। তাহলে তাই করো। কিন্তু জমি নেওয়ার জন্য টাকা দরকার, টাকা কোথায় পাবো বলো তো? চিন্তা করো না, বাবা মার রেখে যাওয়া পুরনো বাড়িটা তো আছে, ওটা বিক্রি করে কিছু টাকা জোগাড় করব। ওটা বিক্রি করব?
তোমার বাবা মার শেষ স্মৃতি, ওটা বিক্রি করব? স্মৃতিতে পেট ভরে না, চলো কালই আমরা বাড়িটা দেখতে যাই। পরের দিন সকালে আলো ছড়িয়ে পড়তেই কৈলাস আর কল্যাণী রওনা দিল। কল্যাণী ছিল তার বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা মারা যাওয়ার পর এই বাড়িটাতে তাদের আর যাওয়া হয়নি। আজ কত বছর পর তারা সেদিকে যাচ্ছে। আমার বাবা মায়ের সেই স্মৃতি বলতে শুধু সেই পুরনো বাড়িটাই আছে। সেইটা যদি বিক্রি করি তবে হাতে কিছু টাকা আসবে। ওই টাকা দিয়ে তুমি নতুন কিছু শুরু করতে পারবে। কল্যাণী, তুমি কি সত্যি তোমার বাপ দাদার ভিটে মাটি বিক্রি করতে চাও? কি করব বলো, সংসারের এই দুর্দশা আর দেখতে পারছি না। তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আর এই বাড়িটাও কোনো কাজে আসে না। যদি ওটা বিক্রি করে আমরা নতুন জীবন শুরু করতে পারি তবে এইটাই তো সবচেয়ে ভালো হবে। কৈলাস ও কল্যাণী অবশেষে সেখানে পৌঁছালো। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো জরাজীর্ণ বাড়ি। দেয়ালের গায়ে শ্যাওলা জমে গেছে, কাঠের দরজায় পোকার বাসা, আর চারপাশে আগাছা যেন তার প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটাকে দেখে মনে হচ্ছিল কত যুগ ধরে কেউ এখানে আসেনি। দেখে মনে হচ্ছে এ বাড়িটা এখন আর বসবাসের কোনো উপযুক্তই নয়, তাই বিক্রি করে দেওয়াটাই ভালো। কৈলাস পুরনো দরজায় ধাক্কা দেয়। দরজাটা কুইকুই শব্দ করে খুলে যায়। ধুলো উড়ে বাতাসে মিলিয়ে যায়। ঘরের অবস্থা একদম কাহিল। এতদিন পর এলাম বাবা মার বাড়িতে, কিন্তু দেখো বাড়িটা কত বদলে গেছে। ধুলোবালিতে সব ঢেকে আছে। সময়ের নিয়ম তো এরকমই না, যত্ন না নিলে, ভালোবাসা না দিলে সবকিছুই একসময় ধুলোয় মিশে যায়। জানো, ছোটবেলা বিকেল হলেই আমি উঠোনে খেলতাম। মা বারান্দায় বসে সেলাই করতেন। কল্যাণীর তার শৈশবের কথা মনে পড়ে। ঘরের এক কোণে একটি আলমারি। হঠাৎ কাঠের পুরনো আলমারি খুলতেই মেঝেতে গড়িয়ে পড়ে এক হলুদ পাতার খাতা। আরে, এইটা কি? এইটা তো একটা নকশা মনে হচ্ছে। কোনো মুকুটের নকশা। দেখো তো, কি অপূর্ব কারুকাজ। ওসব এখন রাখো আর বাড়িটা পরিষ্কার করো। আজই বিপিনদাকে আসতে বলেছি, পছন্দ হলে কিনে নিয়ে যাবে। কৈলাস নকশাটা নিজের কাছে রেখে কাজ করতে শুরু করলো। ঘরের ধুলোবালি ছাই সব পরিষ্কার করে ঘরটার প্রাণ ফিরিয়ে দিল। এমন সময় সেখানে বিপিন এলো। বাড়িটা তো আর আগের মতো নেই। হ্যাঁ, বাবা মা মারা যাওয়ার পর তো আর কেউ বাড়িতে খেয়াল রাখেনি। তা তুই হঠাৎ এ বাড়িটা বিক্রি করতে চাইছিস কেন? কৈলাসে কোনো কাজ নেই, ঘরের অবস্থাও ভালো না, সংসারে অভাব নেমেছে, তাই এই বাড়িটা বিক্রি করে একটি জমি বর্গা নিতে চাই। বিপিন কল্যাণীর মাসির ছেলে, বাড়ি বেচাকেনা কাজ করে। কল্যাণী তার কাছে বাড়িটা বিক্রি করে কৈলাসকে একটি জমি বর্গা নিয়ে দিল। কৈলাস জমিতে চাষাবাদ শুরু করলো। আরে, এ তো সেই নকশা। নকশাটা দেখে বেশ বানানোর ইচ্ছে জাগছে। রোদের তাপটাও বেশ প্রখর। মাঠে কাজ করার সময় মাথায় দেওয়ার কিছু থাকলে বেশ ভালোই হবে। এ কি গো, তুমি আবার কামারে কাজ শুরু করবে নাকি? না গো, মাঠে অনেক রোদ পড়ে, তাই ভাবছি একটা মুকুট বানাবো। রোদের মধ্যে কাজ করতে সুবিধা হবে। কথা মতো কৈলাস দিন রাত পরিশ্রম করতে লাগলো। লোহার টুকরোগুলো গুলিয়ে আগুনের তাপে বারবার পিটিয়ে কয়েকদিন পর কৈলাস একটি সোনালী মুকুট তৈরি করলো, যার রং সূর্যের মতো ঝলমল করছিল। এমন মুকুট আগে তো কখনো দেখিনি। এই নকশা কোনো রাজা বাচ্চার আমলের হবে হয়তো, নয়তো এত দারুণ মুকুটের নকশা আর কে বানাবে বলো? যাই, জমিতে কিছু কাজ করে আসি। কৈলাস কাঠ ফাটা রোদে মাঠে গেল কাজ করতে। খুঁটিনাটি কিছু কাজ করতেই রোদের প্রখরতা বাড়তে শুরু করলো। না, এই মুকুটটা এবার পরেই ফেলি, অনেক রোদ বেরিয়েছে। কৈলাস মাথায় সেই সোনালী মুকুটটা দিতে হঠাৎ মাটির নিচে কিছু ঝলমলে আর ঝিলিক চোখে পড়ল। মাটির নিচে থাকা সোনাদানা কৈলাসের নজরে আসে। হে কি, হঠাৎ করে মনে হচ্ছে জমির নিচে কত সোনা দানা। আরে, এ কি হচ্ছে? খালি চোখে তো সবই স্বাভাবিক, কিন্তু মুকুট পড়তে এসব সোনা দানা চোখে ভেসে আসছে কেন? কল্যাণী, কল্যাণী, দৌড়ে এসো। এমন কিছু দেখেছি যা তুমি ভাবতেও পারবে না। কি হয়েছে, এমন হাঁপাচ্ছ কেন? কোথাও চোট পেয়েছ নাকি? না না না, দেরি করো না, চলো আমার সঙ্গে। নিজের চোখে না দেখলে এসব তুমি বিশ্বাসই করবে না। কি বিশ্বাস করব না? কি হয়েছে বলবি তো? চলো আমার সঙ্গে, এক্ষুনি চলো, তাহলেই সব বুঝতে পারবে। কি হয়েছে?
এখানে তো কিছুই দেখছি না। দাঁড়াও দাঁড়াও, দেখাবো। এ কি, জমিতে এত সোনাদানা! মনে হলে যেন জমিতে কত সোনাদানা লুকিয়ে আছে। হ্যাঁ, সেটাই তো। এই মুকুট কোনো সাধারণ মুকুট নয়, এটা পরলে গুপ্তধনের সন্ধান পাওয়া যায়। আগে মাটি খুঁড়ে দেখো সত্যিই কোনো গুপ্তধন আছে কিনা। কল্যাণীর কথা মতো কৈলাস মুকুট পরে কোদাল হাতে নিল। জমির নিচে অনেক জায়গায় বেশ কিছু সোনাদানা দেখা যাচ্ছে। কৈলাসের বিশ্বাসই হচ্ছে না চোখের সামনে যা দেখছে তা সত্য কিনা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সে মাটি খুঁড়তে শুরু করলো। একটু পরে উঠে এলো এক বিশাল লোহার সিন্দুক, যার ভেতরে ছিল সোনার মোহর। সোনার মোহর, দামি রত্ন, পুরনো সময়ের অলংকার আর কিছু অমূল্য রত্ন পাথর। এ তো সত্যিই গুপ্তধন। এত এত সোনাদানা, মোহর, অলংকার। নিঃসন্দেহে এইটা এই মুকুটেরই শক্তি। হ্যাঁ, কিন্তু এই মুকুট তো তুমি নিজের হাতে বানিয়েছো। কিন্তু আমি তো সেই নকশা ধরেই বানিয়েছিলাম। বুঝেছি, এটা সেই প্রাচীন নকশার জাদু। বিধাতা আমাদের দিকে তাকিয়েছেন গো। প্রথমে আমরা অভাবটা ঘুচাবো, কিন্তু শুধু আমাদের জন্য রাখবো না। আমরা এই গ্রামের সবাইকে সাহায্য করব, অভাবীদের পাশে দাঁড়াবো। আমি জানতাম তুমি এমনই করবে। তুমি শুধু নিজের জন্য ভাবো না, সবার কথাই ভাবো। গুপ্তধন পাওয়ার পর কৈলাস ও কল্যাণীর জীবনে এক নতুন সকাল এলো। সে গ্রামের অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালো। সম্পদ যদি শুধু নিজের স্বার্থে রাখা হয়, তবে সেটি আশীর্বাদ নয়, অভিশাপে পরিণত হয়। কৈলাসের সোনালী মুকুটের শক্তিতে ধীরে ধীরে গ্রামটি বদলে গেল। যেখানে আগে ক্ষুধা, দারিদ্র আর অভাব ছিল, এখন সেখানে হাসি, সমৃদ্ধি আর ভালোবাসার ছোঁয়া। কৈলাস ও কল্যাণীর জীবন এখন সুখের আলোয় আলোকিত। তবুও তারা কোনো অহংকার করলো না, বরং বিনম্রভাবে জীবন কাটাতে শুরু করলো।